ফা বলেন। ফা ফা হুম। আঞ্জবর আঞ্জবরা ফারা ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। আন- ফা আ ফা বলেন। আঞ্জবর ফা আঞ্জবরা ফা আ তারপরে পড়েন। ফা 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 হাফে ফা হাজবর জি ফা হা, হা নয় ওটা, ফা আইন জবর ফা। ফা আঞ্জবর ফা হুম। ফা আঞ্জবর ফা তারপরে আঞ্জবরা আইন ফারা আলিফ জবর আ। আঞ্জবরা ফাহারা ফা ফারা আ। ফাহা চলেন তারপরে বলেন। কাপ কাপ অফিসকু ওয়াউজেরি কুরি ওয়াউজেরি অউজের ই কুরি বলেছিলাম জি। ওয়াউজেরি অউজের কি পড়িয়েছিলাম? ওয়াউজের বি ওয়াউজের ভি, আপনি টান দিচ্ছেন কেন? ওয়াউজের আমি পড়িয়েছিলাম ওয়াউজের ভি। তাহলে কাপ ওয়াও পেশ কু, ওয়াউজের ভি, কুভি। কুরি কাপ হুম। অফিসকু ওয়াউজেরি কুরি টান দেবো না, টান দিলে ভুল হবে। ওয়াও এর নিচে জের এসছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওদের কি ওদেরই কুভি। কুরি কুরি চলেন টান দেবো না, বাস কুরি মাশাল্লাহ। জি জি। আশরাফুল করিম ভাই দেখি আনমিউট করেন। জি হুজুর। পড়েন দেখি হ্যাঁ। আপনি। হামজা ইয়া জের ই, হুম। ইয়া আলিফ জবর আ, ই আ। ইয়া, ইয়া জবর ইয়া পড়েছিলাম, ইয়া জবর আ কিন্তু পড়ি নাই। তো ইয়া আলিফ জবর সই। ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। ইয়া। কাফ জবর কা, ইয়া কা। মাশাআল্লাহ, ইয়া কা, কাফ জবর কা, ইয়া কা। আচ্ছা। চলেন দেখি তারপরে পড়েন। ইয়া ইয়া জবর, ইয়া ইয়া জবর আ না। ইয়া জবর ইয়া ইয়া। তো ইয়া, ইয়া জবর ইয়া, জ ও পেশ জু, জ ও বলছেন জি। জ পেশ জু। নুনের উপরে তাসদিদ আছে, তো তাসদিদ ওয়ালা অক্ষর তো ডান দিকের অক্ষর এসে তো ধরতে হবে। তাহলে জ নুন পেশ হবে। হুম। ইয়া জবর ইয়া, হুম। জ নুন পেশ জু, জ নুন পেশ জুন। জ নুন পেশ জুন, আচ্ছা, জুন ইয়া বলে ছেড়ে জুন, দিলে ভুল হবে। আমি বলেছি যে নুনের উপরে যখন তাসদিদ জুন। থাকবে, না জি, টান দিলে ভুল হবে। নুনের উপরে যখন তাসদিদ থাকবে আর মিমের উপরে তাসদিদ থাকবে, সেই নুনের আওয়াজকে বা মিম তাসদিদের আওয়াজকে আমরা গুণনা করে পড়বো, মানে তার আওয়াজটা একটু নাকের মধ্যে ধরে রাখবো। তো জ নুন পেশ জুন, এই জুন বলে ধরে রাখাটা, এটাই হলো গুণনা। ইয়াজুন, আচ্ছা। নুন পেশ নু, ইয়াজুন নু। ইয়াজুন্নু। হুম। চলেন দেখি তারপরটি পড়েন। হুজুর বলছিলাম কি আমি একটু যেতে পারি? জি, যেতে পারেন আপনার ক্লাসে, আপনার যখন খুশি তখন যেতে পারেন, সমস্যা নেই, তবে পড়া আপনাকে তৈরি করলে হবে। চলেন তারপরে পড়েন। তা তামিম তা নয় জি, পেশ সা। সু, সা সা, সামিম পেশ সু, সা মিম পেশ সুম। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা।
এই মিমকেও আমরা গুণনা করব, কারণ আমি বলেছি নুনের উপরে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ থাকলে একালি পরিমাণ গুণনা করতে হবে। হ্যাঁ, তো এখানে মিমের উপরে জি। তাসদিদ এসছে, তাহলে সা মিম পেশ সুম, তুম মিম জাবার মা, সুম মা। তুম্মা। মাশাআল্লাহ। চলেন তারপর একটু পড়েন দেখি, খুব খেয়াল করবেন আজকের সবকটি জি। হুজুর এটা কি রয়ের সাথে লাগান করতে হবে? হ্যাঁ, সিনের ইয়ার উপরে সিনটা তাসদিদ আছে মানে তো তাসদিদ ওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলবেই। তো সিন ইয়া পেশ সুই। সিন ইয়া পেশ সুই। হ্যাঁ, র হুম, জে রি। র ইয়াটাকে আলাদা, ইয়া জে র নয় জি, ওটা ইয়াজের ই। ইয়া জের ই। সুই সুই ই। ই। হ্যাঁ, সুই ই। তা জি এইটা কার সাথে পড়তে র হবে? তাটা তা জাবার রত। র তা জবর রদ। সুই সুই ই রত। সুই ই রদ। হ্যাঁ, এখানে তোর তার উপরে তো সাকিন এসছে, তো সাকিনও অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে আপনি জানেন তো। তাহলে তার জি উপরে জি যখন জি। সাকিন এসছে তাহলে তাটাকে সরাসরি র এর সাথে গিয়ে লাগবে। তো এখানে সর্বপ্রথম আমরা ধরে নিচ্ছি সিন ইয়া পেশ সুই ইয়াজের ই, সুই ই, র তা জাবার রত, সুই ই রত। সুই ই রদ। মাশাআল্লাহ, চলেন তারপরে পড়েন দেখি। সিন বানান করেন জি। সিন সিন গইন পেশ গইন সু। নয় জি, একটা নোক্তা আসলে তবে গইন হতো। আইন আইন। জি, আব্দুর সিন রশিদ ভাই আইন মাইক অফ আইন করেও বলে পেশ। দিচ্ছে আইন, আমি দেখতে পাচ্ছি সবাইকে। চলেন আইন। সিন আইন আইন পেশ সুন। সিন আইন পেশ সু। সিন জি। সিন সিন আইন আইন পেশ পেশ সুন। সু। সু সু, আইন সিন হবে না আইন জি। পেশ সু। হুম, আইন জের, আলাদা করে সিন আইনটা উচ্চারণ আইন করেন। পেশ সু। সিন আইন পেশ সু। হুম, তারপরে র হুম, র তাসদিদ ওয়ালা অক্ষর তো দুবার উচ্চারণ হবে বললাম আমি, তার যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটি দুবার হবে, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। তো প্রথমে আইনের উপরে তাসদিদ ছিল তাই আগে আগের অক্ষরের সাথে একবার উচ্চারণ হলো, এই সিন আইন পেশ একবার উচ্চারণ হয়ে গেল। তাহলে ফের যে আইনটা তো জি একবার একা একা উচ্চারণ হবে। সিন আইন পেশ সু একবার উচ্চারণ হয়ে গেল, জি। তারপর আইনটাকে একবার একা একা উচ্চারণ করার জন্য আইন জের ই, সু ই। সুই সু ই। হুম, বা র র তা জের রি। জাবার রত। র তা জবর রদ। সুই সুই তদ। সু রদ ই রত। সুই রদ। হ্যাঁ, সু ই রত। সিন আইন পে সু, আইন জের ই, সু ই। মানে যে আইন অক্ষরের উপরে তাসদিদ থাকবে, একটু শুনে নেবে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটি দুবার উচ্চারণ হচ্ছে, একবার ডান দিকের অক্ষরের সাথে একবার একা একা। জি তাহলে এখানে আইনের উপরে তাসদিদ এসেছিল, তার ডান দিকের অক্ষর সিন আছে, তো সিন আইন পে সু একবার উচ্চারণ হয়ে যাচ্ছে, এবার একা একা উচ্চারণ হচ্ছে আইন জের ই, সু ই। এইবারে পড়ছি র তা জাবার রত, কারণ তার উপরে সাকিন এসছে, সাকিন অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো র জাবার রত, সু ই রত। সুই রদ। বুঝতে পেরেছি জি। জি জি। চলেন তারপরে পড়েন দেখি। আইন ত পেশ উত। আইন ত জে, আইন ত পেশ উত, তারপরে ত জের তি। মাশাআল্লাহ বলেন। উত উত। উত্তি। ত জের তি উত্তি। হ্যাঁ, তারপরে বা বা জি, বা আলিফ তা তা। সরি। আর তোর পরে তো আরো একটা অক্ষর আছে,
লাম ওটা লাম জবর লা। লাম জাবার বললে তার তাটাকে তো বাদ যাচ্ছে, তার উপরে তো সাকিন এসছে, তার ডান দিকের অক্ষর সে মিলবে। লাম লাম তা তা জাবার লাত। জবর লাম তা জবর লাত। উত্তিলাত। রুত তিলাত। উত্তিলাত। উত্তিলাত। জি জি জি, উত্তিলাত। বাস এইটুকুই বিষয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে তাসদিদ ওয়ালা অক্ষর, এখানে মেন মেন পয়েন্ট কি হলো এখানে, যে তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। বাস এইটুকু বিষয় আমরা আপনাদের সবার ইয়াদ হয়েছে, যে তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। আর একটি এখানে বলেছি যে যখন নুনের উপরে তাসদিদ হবে আর মিমের উপরে তাসদিদ হবে, তখন এই দুটির অক্ষরকে অক্ষরের আওয়াজকে বা সাউন্ডকে আমরা গুণনা করে পড়বো, মানে এর আওয়াজকে আমরা নাকের মধ্যে একটু ধরে রেখে ছাড়বো। এই দুটো বিষয়, তাছাড়া তেমন কিছু নয়। ইজরা কেমন হবে, এই তাসদিদের ইজরা বললাম, যদি এই আব্বাটা এখানে সর্বপ্রথম এখানে যদি ইজরা করা হয়, কেমন ইজরা করব? হামজা বা জাবার আব বা জাবার বা আব্বা। তো এখানে পড়বো যে তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। হ্যাঁ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মইদুল আলী ভাই। একটু প্রথমবার একটু বলেন না, আমার ক্লাস একটু ছেড়ে গেছে, ওটা বুঝতে পারিনি। ঠিক আছে, বলে দেওয়া হচ্ছে, কিন্তু ক্লাসে লেট করে আসলে আপনার পড়া ছেড়ে যাবে। আপনার পড়া কিভাবে করবেন আপনার দায়িত্ব। ক্লাসে লেট করা যাবে নাকি? আসসালামু চলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজাম্মিল ভাই, আহ, কথা কারো শুনবো না, আমি পড়িয়ে দেবো, যেটা বলেছি আর একবার আপনি বলে দেবো, শুনে নেবেন। তাহলে এখানে সর্বপ্রথম এখানে সবক নাম্বার 9 আমরা পড়েছি সুকুন আর জজম আর কলকলা। সুকুন যাকে বলে, সাকিন তাকে বলে, জজম তাকে বলে। হ্যাঁ। তো এই গয়নের উপরে সাকিন এসেছিল, বলেছিলাম সাকিন ওয়ালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, যে অক্ষরের উপরে সাকিন আসবে সেটা তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সুকুন যার নাম, সাকিনও তার নাম। এখানে এই বিষয়টি এসছে। আর এখানে কলকলা এসছে। কলকলা এখানে বলেছিলাম যে হরফে কলকলা মোট 5টা, কফ ত বা জিম দাল, এই 5টি অক্ষর। 5টা অক্ষরের সমষ্টিগত নাম হলো হরফে কলকলা। 5টা অক্ষর খবর ইয়াদ যেন হয়, কফ ত বা জিম দাল, এই 5টি অক্ষরের নাম হলো কলকলা। আপনাকে যদি বলা হয় হরফে কলকলা কয়টি, আপনি বল হরফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল, এই 5টি অক্ষর। এই 5টি অক্ষরের কাজ কি? যখন এই সমস্ত অক্ষরের উপরে সুকুন বা সাকিন আসবে বা জজম আসবে, এই অক্ষরকে পড়ার সময় একটু ধাক্কা লেগে পড়বে। যখন এই 5টা অক্ষরের উপরে সাকিন আসবে বা সুকুন আসবে বা জজম আসবে, তখন এই অক্ষরকে আমরা পড়ার সময় একটু ধাক্কা লেগে পড়বো। 5টা অক্ষর কি কি পড়লাম? কপ ত বা জিম দাল। কপ ত বা জিম দাল, ওখানে বা ছিল, ঠিক এখানে দেখেন বা চলে এসছে এবং বার উপরেও সাকিন এসছে। তাই এই বা কেও আমরা যখন পড়বো, তখন এই অক্ষরটি একটু ধাক্কা লেগে পড়বো। কেমন? হামজা বা জাবার আব, এই আব বলে একে হালকা ঝাটকা মতো লাগছে। ঠিক তারপরে এখানে এটা যদি ধরা হয়, এখানে কপ ত বা জিমদাল, কপ ত, তার মধ্যে ত চলে এসছে, তর উপরেও সাকিন আছে, তাহলে এই অক্ষরকে যখন পড়বো তখন একটু হালকা ঝাটকা বা ধাক্কা লেগে পড়বো। কেমন? কপ ত জাবার কত। বাস এইটুকু বিষয় ছিল। তাহলে হরফে কলকলা মোট 5টা অক্ষর, কপ ত বা জিম দাল, এই 5টা অক্ষরের উপরে যখন সাকিন বা জজম আসবে, তখন এই অক্ষরকে পড়ার সময় একটু ধাক্কা লেগে পড়ো। বাস এইটুকু বিষয়। চলো এর তারপরে এখানে আপনাদের বলানো হয়েছে সবক নম্বর 11-তে তাসদিদ। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। হ্যাঁ। এখানে আরো একটি কথা বলেছি যে মিমের উপরে যখন তাসদিদ হবে আর নুনের উপরে যখন তাসদিদ হবে, সেই দুটি অক্ষরকে আমরা পড়ার সময় একালি পরিমাণ গুণনা করে পড়বো। একালি পরিমাণ মানে আপনাদের সর্বপ্রথম জানিয়েছিলাম যে একটা খোলা আমুল বন্ধ করতে যতক্ষণ সময় লাগে সেটা হলো একালি পরিমাণ। স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে সেটা হলো একালি পরিমাণ। তাহলে এখানে যদি যখন নুনের উপরে যখন তাসদিদ আসবে আর মিমের উপরে যখন তাসদিদ আসবে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যদি আমরা দেখি কেমন পড়বো, এখানে দেখা আছে এখানে নুনের উপরে তাসদিদ এসছে, মানে হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না, একই পরিমাণ গুণা হয়েছে। তো ঠিক এরকম ভাবে গুণা করে পড়বো। জি। তাহলে সবক নাম্বার 11 এই দুটি বিষয়, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হবে, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। আর নুন এবং মিমের উপরে যখন তাসদিদ আসবে, সেই অক্ষরকে আমরা পড়ার সময় একালি পরিমাণ গুণনা করে পড়বো। চলেন এই বিষয়টি। এখানে প্রশ্নমালায় কিছু প্রশ্ন এসছে, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত।
প্রশ্ন করেছে এখানে নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত। এখনই আপনাদের বলে দিয়েছি, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে সেটা আমরা একাধিক পরিমাণ গুণনা করে পড়বো। অজীব গুণনা করতেই হবে, একদম ক্লিয়ার কথা। এরপর এখানে লেখা আছে ইয়াজুন্নু শব্দটির বানানো ইজরা করেন। আপনারা এই বানানো ইজরা করে নিচ্ছেন, এখানে নুনের উপরে তাসদিদ আছে মানে গুণনা করে পড়তে হবে। হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা উপরে বলে দিলাম, হরফে কলকলা মোট 5টা অক্ষর, কফ ত বা জিম দাল। হরফে কলকলা কয়টি? 5টি। কি কি বললেন? কফ ত বা জিম দাল। এখানে আরো 3টে অক্ষর দিয়েছে, যে জিম শিন ইয়া এর মাখরাজ গুলো বলুন। কালকে আপনাদের ওখানে 6টা সবক আমি স্ক্রিন ভিডিওর মধ্যে বলেছিলাম, এখানে 3টে অক্ষর, এর মাখরাজটা আপনাদেরকে আজকে একটু দেখাবো, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এই অক্ষরগুলো আমরা তো পড়েছি, অক্ষরগুলো আমরা এখন পড়ছি, অক্ষরগুলো সহি উচ্চারণ এবার হচ্ছে কিনা সেটা আমরা একটু শুরু করব। সর্বপ্রথম এখানে দেখেন, আমাদের যে মোট আলিফ থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত মোট যে 29টি অক্ষর, 29টি অক্ষরের উচ্চারণ আমরা সঠিক হচ্ছে কিনা সেটা আমরা এবারে পরীক্ষা করব। আপনারা নিজেরই যে পরীক্ষা করবেন যে আপনার অক্ষরটি সঠিক হচ্ছে কিনা, সঠিক উচ্চারণ করছেন কিনা। চলেন, তাহলে 29টি যে অক্ষর, 29টি অক্ষরের উচ্চারণ মোট 18টা জায়গা থেকে হবে। 29টা অক্ষরের উচ্চারণ মোট 18টা জায়গাতে। 29টা অক্ষরের মধ্যে সর্বপ্রথম 1 নম্বর মাখরাজ বলো। মাখরাজ মানে বার হওয়ার জায়গা, এর যে সাউন্ডটা যে বার হবে, আওয়াজটা যে বার হবে, সেই বার হওয়ার জায়গাটা কোথায়। হ্যাঁ, তো সর্বপ্রথম এখানে যে 2টি অক্ষর এখানে দিয়েছে, হামজা আর হা, 2টি অক্ষর এখানে আছে, হামজা হা। এই হামজা হার উচ্চারণটা কোথা থেকে হবে? উচ্চারণটা কোথা থেকে বার হলে তখন আপনাদের মনে হবে যে সহি উচ্চারণ হচ্ছে বা সঠিক উচ্চারণ হচ্ছে? এই হামজা আর হা এর উচ্চারণটা হলো, এই যে আমরা কণ্ঠনালী দেখতে পাচ্ছি, এটাকে আমরা কণ্ঠনালী বা খাদ্যনালী যেটা আমরা বলি। কণ্ঠনালী মানে কথাবার্তা, আর খাদ্যনালী মানে যে কোনো একটাই, যে মানে গলাটা, এই গলার শুরু ভাগ হতে এই হামজা আর হাটা উচ্চারণ। শুরু ভাগ মানে এখান থেকে শুরু, এইটা মিডিল, এটা শেষ। প্রত্যেকে আমাকে দেখতে পাচ্ছেন, এইটা হলো শুরুর ভাগ, এটা মিডিল পয়েন্ট এবং এটা শেষ ভাগ, এই দিক থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তো হামজা হা, হামজা হা, এখন খালি অংশ থেকে এখানে মুখে একজন প্লেন ভাষায় হামজা হা, হামজা হা। তাহলে এই উচ্চারণটা আমরা বুঝতে পেরেছি যে হামজা হা কোথায় উচ্চারণ হবে? এই কণ্ঠনালী শুরু ভাগ হতে উচ্চারণ হয় হামজা হা। হ্যাঁ, যদি আমরা বাংলা পড়তে পারি এখানে তো পড়ে নিতে পারবো, হালাক বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারণ হয়। হালাক মানে হালক মানে কথাবার্তা, যেগুলো হালাক বলে কণ্ঠনালী। এই কণ্ঠনালী শুরু ভাগ হতে তাহলে 2টো অক্ষর উচ্চারণ হলো হামজা আর হা, কণ্ঠনালী শুরু ভাগ হতে। তাহলে একটা মাখরাজ হয়ে গেল, একটা মাখরাজে 2টো অক্ষর হয়ে গেল। 2 নম্বর মাখরাজ এখানে আছে আইন হা, এখানে আরো একটি হা এসছে। আমরা মোট 2টো হা পড়েছিলাম, আলিফ থেকে নিয়া পর্যন্ত মোট 2টো হা পড়েছিলাম। একটা জিমের পরে হা, আর একটা হামজার পরে হা। একটা শুরুর দিকে, একটা হামজা, একটা শেষের দিকে, 2টো হা পড়েছি আমরা। আলিফ বা তাসা জিম হা, এই জিম হার পরে একটা হা আছে, সেই হার আকৃতিটা ঠিক এরকমই। আর হামজা শেষে যে হামজা হা আছে, সেই হার আকৃতি এরকমই। 2টো হার মধ্যে পার্থক্যটা এইবার আমরা বুঝবো। তাহলে এইখানে যে হাটা এসেছিল সেটা কিন্তু শেষের হাটি এসেছিল, এই হাকে আমরা ছোট হা নাম দেবো। 2টো হা একই তো, তাই আমরা ছোট হা বলবো। তা ছোট হার উচ্চারণ বললাম, এই কণ্ঠনালী শুরু ভাগ হতে হামজা হা উচ্চারণ হয়। মাঝখানে যে আইন হা, আইন হা, এই আইন হার উচ্চারণটা কোথা থেকে হবে? এই আইন হাটা আমরা যে কণ্ঠনালীটা আছে, এই কণ্ঠনালীর এই মিডিল পয়েন্ট থেকে উচ্চারণ হবে আইন হা। হা মানে মিডিল পয়েন্ট থেকে, মানে আপনার গলার একটু ভিতর থেকে হবে। আইন, আইন দেখেন গলার ভিতর থেকে আইন হা, হা। এই গলার ভিতরে যে হাওয়াটা আছে, হাওয়াটাকে যখন আপনি একটু বাইরে বার করে দেবেন, তখন সঠিক উচ্চারণটা হবে আইন হা, হা। তাহলে আমরা বুঝতে, উচ্চারণ উচ্চারণ আমরা পরে শিখবো। এই নয় যে আমি আপনাকে একবার বলে দিলাম আপনার একবার উচ্চারণ হয়ে যাবে, না, এমনটা নয়। এই মাখরাজ জিনিসটা এমন, আপনাকে সর্বপ্রথম বুঝিয়ে দেওয়া হবে। এবার আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার আস্তে 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 হবে, সেটা 1 বছরের মধ্যে হোক, 2 বছরের মধ্যে হোক, 5 বছরের মধ্যে হোক। আপনাকে যত আপনি প্র্যাকটিস করবেন, হ্যাঁ, যত খেয়াল করে পড়বেন, তত আপনার অক্ষরগুলো উচ্চারণ সঠিক হবে। তাহলে আইন হা বললাম, কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারণ হবে আইন হা, হা। হ্যাঁ, এই বড় হা উচ্চারণ তাহলে কণ্ঠনালীর মাঝখান হতে। আগে আমরা ইয়াদ করব, তারপরে প্র্যাকটিস করব, মুখস্থ অবশ্যই করতে হবে আপনাকে। আইন হা কণ্ঠনালীর মাঝখান হতে, এবং হামজা হা কণ্ঠনালীর শুরু হতে। চলেন, তারপরে এখানে আরো 2টি অক্ষর এসছে, গইন খ।
গইন খ। গইন খর উচ্চারণ কোথায়? কণ্ঠনালীর শেষ ভাগ হতে এই গইন খ উচ্চারণ। দেখেন গইন, গইন করলে একটা গড়গড়ার মতন আওয়াজ আসছে না, ভিতর থেকে বার হচ্ছে। গইন হ, গইন হ। হ্যাঁ, এটা হলো কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হচ্ছে। তাহলে হামজা হা কণ্ঠনালীর শুরু ভাগ হতে, আইন হা কণ্ঠনালীর মাঝখান হতে, আর গইন খ হলো কণ্ঠনালীর শেষ ভাগ হতে। হামজা হা, আইন হা, গইন খ। আরো একটি আপনাদেরকে টিপস দেব, টিপস খুব খেয়াল করবেন। এই অক্ষরকে কখন আপনি মনে করবেন যে সঠিক উচ্চারণ হচ্ছে? যখন যে অক্ষরের মাখরাজটা আপনি আদায় করবেন, ধরেন আমি এখানে এখানে এই গয়নটা ধরছি, গয়নটাকে এখানে আমি লিখলাম, এখানে গয়ন, হ্যাঁ, এই গয়নটাকে আমরা উচ্চারণ করব। গয়নের মাখরাজ তাহলে কথা বললাম কণ্ঠনালীর শেষ ভাগ হতে। যখন যে অক্ষরের আমরা উচ্চারণ সঠিক করতে যাব, মাখরাজ আদায় করতে যাব, সেই অক্ষরের আগে একটা আমরা হামজা নিয়ে চলে আসবো, আলিফ। হামজা নিয়ে এসে তার উপর একটা জাবার এক এক মনে মনে জাবার দিয়ে দেবো, এবং গয়নের উপর সাকিন করে দেবো। যে অক্ষরের মাখরাজ আদায় করব সেই অক্ষরের উপরে সাকিন দেবো এবং তার আগে একটা হামজা জাবার নিয়ে চলে আসবো। হ্যাঁ, যে অক্ষরের, যে অক্ষরকে আমরা মাখরাজ আদায় করব, সঠিক উচ্চারণ হচ্ছে কিনা যদি প্র্যাকটিস করতে চাইবো বা জানতে চাইবো, সেই অক্ষরের উপর আমরা সাকিন মনে করব এবং তার আগে একটা অক্ষর আমরা হামজা জাবার মনে করব। তাহলে হামজা গইন জাবার আগো, আগো। তো যখন আজ্ঞ বলছি দেখেন, আজ্ঞ, আজ্ঞ, যখন আজ্ঞ শব্দটা হচ্ছে আপনার এই শব্দটা কোথা থেকে বার হচ্ছে তখন আপনি খেয়াল করতে পারবেন। যে অক্ষরের উপরে আমরা, যে অক্ষরকে আমরা মাখরাজ আদায় করব, যদি তার আগে একটা হামজা জবর অ্যাড করি, করলে তার সেই অক্ষরের সঠিক উচ্চারণ জায়গাটা আমরা খুঁজে পাবো। এইবারে সেই জায়গাটা প্লেন ভাবে আপনি গয়নটা উচ্চারণ করবেন। দেখেন আপনারা সবাই বলেন হামজা গইন জাবার আগ, আগ বলে দেখেন এখান থেকে চাপ পড়ছে, আগ, আগ, এখান থেকে বার হচ্ছে। তখন আমরা মনে করবো যে গয়নের উচ্চারণটা হলো, গয়নের জায়গাটা হলো এইখানে যায়। এইবার আপনি হামজাকে বাদ দিবে এবং এখান থেকে আপনি গয়নটি উচ্চারণ করার চেষ্টা করবেন, গইন, গইন। একটু টিপস বললাম, একটা টিপস বললাম যে যে অক্ষরকে আমরা আদায় করব সেই অক্ষরের উপরে সাকিন করব এবং তার আগে একটা হামজা জবর নিয়ে আসবো। তো ধরেন এখানে আমি গয়নটাকে বাদ দিলাম, এখানে আমি খটাকে ধরবো। হ্যাঁ, যদি খর উচ্চারণ আমরা করতে যাই, খটাকে আমি সর্বপ্রথম লিখে নেবো এবং খর উপরে আমরা সাকিন করছি, তার আগে একটা হামজা জবর অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, তো হামজা খ জবর আখো, আখো। দেখেন আপনার এখান থেকে চাপ পড়ছে, একটা হালকা ঝাটকা মতো লাগছে। হামজা খ জবর আখো, আখো। হ্যাঁ, তো যখন এখান থেকে যখন হামজা অ্যাড করব, তখন আমরা ওর সঠিক জায়গাটি খুঁজে পাবো, হামজা খ জবর আখো। তখন আমরা এইখান থেকে এবার আমরা খর উচ্চারণটা আলাদাভাবে করব, খ, খ, খ। হ্যাঁ, যখন আমরা বুঝতে পারবো হামজাটা লাগিয়ে যেখানে উচ্চারণ হচ্ছে সেই জায়গা থেকে যখন আমরা বুঝতে পারবো যে আমার অক্ষরটি উচ্চারণ হচ্ছে, তখন আপনি মনে করবেন আপনার অক্ষরটি সঠিক হচ্ছে। এবার আপনি যত প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তত আপনার আস্তে আস্তে সহি হবে। অনেকে মানুষ আছে যারা মাওলানা মুফতি সাহেব হয়ে গেছে, কিন্তু এই অক্ষরের প্যাটার্ন গুলো অনেক, মানে অক্ষরের এই উচ্চারণ গুলো অনেক সঠিক হয় না। হ্যাঁ, সেই জন্য আপনারা যত চেষ্টা করবেন তত আপনাদের সঠিক হবে। এই 6টা অক্ষর আমি আপনাদেরকে আগে স্ক্রিন ভিডিওতে দেখিয়েছিলাম, যদি আপনারা দেখে থাকেন তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। চলেন এখানে তাহলে আমরা সবক নম্বর 11-তে আমরা 10-এ এই যে যেই যে 6টা মাখরাজ আমরা বললাম, এটা কিন্তু আমরা এখানে বলেছিলাম কোথায়, সবক নম্বর 9-এ পড়েছিলাম, কিন্তু এখানে ছিল মাখরাজ কাকে বলে এবং হামজা হা আইন হা গইন খ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, সবাই দেখবেন মাখরাজ কাকে বলে। হামজা হা আইন হা গইন খ, এর মাখরাজ বলুন। তাহলে হামজা হা কণ্ঠনালী শুরু ভাগ হতে, আইন, আইন হা কণ্ঠনালী মাঝখান হতে এবং গইন খ কণ্ঠনালী শেষ ভাগ হতে উচ্চারণ হয়। আরো একটি সেম প্রশ্ন এই অনুশীলনে এসছে, কফ আর কাফ, কফ আর কাফের মাখরাজ বলুন। কফ আর কাফের যদি আমরা মাখরাজ বলতে যাই, কফ আর কাফের মাখরাজ আমরা তো এখন পড়িনি, তো কফ আর কাফের মাখরাজটা কি একটু একটু বুঝিয়ে দেবো। এখানে কফ 4 নম্বর মাখরাজ কফ এসছে, হচ্ছে জিভের গড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে 2 নক্তাওয়ালা কফ উচ্চারণ হয়। জিভের গড়া, জিভের এইটা কিন্তু আগা, আর এইটা গড়া যেটা জুড়ে আছে। হ্যাঁ, যেটা জুড়ে আছে ওইটা হলো গড়া। তো জিভের গড়াটা উপরে যে তালুটা আছে, এই যে তালুটা, উপরে যে তালুটা আছে, জিভের গড়াটা উপরে তালুর সাথে যখন আপনি লাগবে তখন আপনি মনে করবেন আপনার কফ উচ্চারণ হচ্ছে। দেখেন আপনি বলেন কফ, কফ, দেখেন জিভের গড়াটা উপরে তালুর সাথে অটোমেটিক লেগেই যাচ্ছে, কফ, কফ। লাগছে না জি, জিভের গড়াটা উপরে তালুর সাথে লেগে যাচ্ছে, কফ।
আচ্ছা, এই কফকে যদি আমরা উচ্চারণ করতে চাই, সঠিক উচ্চারণ, কফকে আমরা সর্বপ্রথম লিখে নেব এবং কফের উপরে এখানে সাকিন দেব এবং তার আগে একটা হামজা যদি অ্যাড করি, হামজা কফ জাবার আক। এখানে আক বলবেন, আপনার জিভের গলাটা উপরে তালুর সাথে লেগে যাচ্ছে অটোমেটিক। হামজা ক হামজা কফ জাবার আক, তখন আপনি মনে করবেন কফের আসল উচ্চারণ জায়গা হলো ওটাই, যে কফ জিভের গলা উপরে তালুর সাথে লেগে কফ উচ্চারণ হয়, তখন আপনি মনে করেন আপনার সঠিক উচ্চারণ হচ্ছে। আর কফটাকে প্রায় সবার আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না, কফ বললেই লেগে যাবে। কফ আক, কফ 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 বললেন, আপনার জিভের গলাটা উপরে তালুর সাথে লেগে যাচ্ছে, তাহলে কফ হলো। কাফটা কি আমরা কি বলবো? কফের মাকড়াটা বুঝে নিলাম। কাফটাকে 5 নম্বর মাখরাজ, জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এই পেঁচানো কাফটি উচ্চারণ হয়। জিভের গড়া, একদম জিভের গড়াটা উপরে তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারণ হচ্ছে। এই গড়া হতে একটু সামনে চলে আসবে, এই সামনের দিকে, গড়া হতে একটু সামনে। দেখে কাফ, আপনি বলেন কাফ, কাফ, জিভের গড়াটা উপরে তালুর সাথে অটোমেটিক লেগেই যাচ্ছে। কাফ, 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 লেগে যাচ্ছে না জি? তাহলে এই আর একটু সময় আপনারা খেয়াল করবেন, কফ হলো জিভের গড়া উপরে তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারণ হয়, আর কাফ হলো জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে সেই অংশটি উপরে তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারণ হয়। জিভের গড়াটা উপরে তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারণ হয়, আর জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে সেই অংশটি উপরে তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারণ হয়। তাহলে টিপস বলে দিলাম, যে অক্ষরের মাখরাজ আদায় করব সেই অক্ষর উপরে সাকিন দেব, তার আগে একটা হামজা জাবার অ্যাড করব, হামজা কফ জাবার আক, হামজা কাফ জাবার আক, তবে আমরা সঠিক উচ্চারণ পেয়ে যাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাস এইটুকুই সবক। আজকের সবকটা খুব 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 মনোযোগ দিয়ে আপনারা শুনবে, খুব মনোযোগ দিয়ে যা কিছু বলেছি খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং প্রশ্নমালাগুলো একদম খুব সুন্দরভাবে যেন ইয়াদ করা হয়। সবক নাম্বার 11 এখানে যে প্রশ্নগুলো এসেছে, এখানে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে কেমন করে পড়তে হয়, এজুন্নিয়ের বানান, হরফে কলকলা কয়টি ও কি কি, এবং এই 3টে মাখরাজ। আচ্ছা, এখানে জিম শিন ইয়া এসছে এখানে। জিম শিন ইয়া, জিম শিন ইয়ার মাখরাজটা আপনাদেরকে বলা হয়নি, জিম শিন মাখরাজটা আপনাকে বলে দেবো, একই ব্যাপার। জিম শিন ইয়া মাখরাজ একটাই, জিভের মাঝখানে উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হবে। এই যে মাঝখানটা উপরে তালুর সাথে লাগিয়ে, জিম শিন ইয়া যেটাই বলবেন, 3টের মধ্যে যেটাই আপনি বলবেন, জিভের মাঝখানটা উপরে তালুর সাথে লেগে তবে জিম শিন ইয়া উচ্চারণ হয়। জিম মোটা করে আপনি বলেন জিম শিন ইয়া, আপনার জিভের মাঝখানটা, জিভের মাঝখান মিডিল পয়েন্টটা উপরে তালুর সাথে অটোমেটিক লেগে যাচ্ছে। তাহলে এর মাখরাজটা আপনাদের ইয়াদ করে দিলাম। এবার আপনাদের যত আপনারা প্র্যাকটিস করবেন, ওদিকে খেয়াল করবেন, তত আপনাদের সঠিক উচ্চারণ হবে। তার আগে আপনাদের কিন্তু পড়াগুলো এগুলো খুব ভালোভাবে কায়দাগুলো ইয়াদ করতে হবে। হরফে কলকলা 5টি, কপ্তা বা জিম দাল। কলকলার কাজ কি আমি বলেছি, যখন 5টা অক্ষরের উপরে যখন সাকিন বা জজম হবে সেগুলো আমরা পড়ার সময় একটু ধাক্কা লাগিয়ে পড়বো। বাস এইটুকুই বিষয়।